হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গল্পের চ্যানেলে ছোটবেলার ভাই ও দাদার আচার চুরি করার গল্প বর্ণনা করা হয়েছে, যেখানে তারা স্বামীজির বাণীটি হাস্যরূপে বলেছেন, জিভে প্রেম করে যেই জন। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের এই মজার এবং হাস্যকর গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। আজ অনেকদিন পরে আম আঁটির ভেপু বইটি খুঁজে পেলাম। আমের আঁটির কথাটা দেখলাম। শৈশবের কয়েকটা মজার স্মৃতি মনে পড়ে গেল। শৈশবের সব স্মৃতি তো আর সকলের মনে থাকে না, আমারও নেই। তবে কিছু কিছু ঘটনা মনে দাগ কেটে যায়। কিছু ঘটনা আবার আমাদের সমগ্র জীবনের জন্যই শিক্ষা দিয়ে যায়, আর সেগুলোকে বলা সম্ভব হয় না কখনোই। যাকগে, এখন একটা মজার ঘটনায় আসি। ঠাকুরমা খুব যত্ন করে কুল এবং আমের আচার বানাতেন প্রতি বছর। তারপর সেগুলো সাবধানে রোদে শুকিয়ে কাঁচের বয়ামে তুলে রাখতেন পরে খাবার জন্য। আমার আবার বরাবরই মিষ্টি দ্রব্যাদির প্রতি একটু মাত্রাধিক দুর্বলতা আছে। তাতে উৎসাহ দিয়েছে স্বয়ং আমার দাদা। শৈশবে আমাদের দুজনের দ্বারা কৃত অসংখ্য অপকর্মের পিছনে তার উর্বর মস্তিষ্ক বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন বাবা মায়ের মার এবং ঠাকুমার জ্বালাময়ী ভাষণের ভয়ে নীরব থাকায় সেও মনে হতো। আশৈশব সত্যের পূজারী এবং সত্যবাদী যুধিষ্ঠির রূপে পরিবারে আমার গ্রহণযোগ্যতা ছিল। যদিও মহাভারতের আমার প্রিয় চরিত্রটি ছিল ভগবান শ্রীকৃষ্ণ, তাই প্রয়োজন মতো কখনো কখনো অগত্যকে আশু বিপদ থেকে রক্ষা করতে অশ্বত্থামা হত ইতিগজ জাতীয় পদক্ষেপও অবশ্যই গ্রহণ করতে হয়েছে। মোট কথা, তখন আমাদের সেই সমস্ত অপকর্মগুলোকে অস্বীকার করলেও আজ আর স্বীকার করতে বাধা নেই। বরাবরই দাদা ছিল তখন ওইসব অপকর্ম সাধনে আমার মেন্টর। তার সোজাসাপটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি এবং খুবই উৎসাহ ব্যঞ্জক বক্তব্য ছিল, জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নিজেকে আবার সে স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য বলে দাবি করত। অবশ্য সেটা ছিল আমার কাছে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা প্রমাণ করার একটা হাতিয়ার। স্বামীজি নিজে তার এমন ভক্তকে দেখলে এবং তার মুখে তার বাণীর এমন রোমহাস্যক প্যারোডি শুনতে পেলে কি করতেন জানি না। যাই হোক, এবার মূল কাহিনীতে ফিরি। ইট ওয়াজ অ্যান অ্যাপেন সিক্রেট দ্যাট। ঠাকুমার সেই সব আচার লুকিয়ে সবার করার দায়িত্ব ছিল আমাদের দুই ভাইয়ের, আর সেই জন্যই ঠাকুরমা বরাবরই আমাদের কাছে সযত্নে গোপন করতেন। ভাড়ার ঘরে ওই আচারের বয়মগুলো আসলে ঠিক কোন জায়গায় রাখা হয়েছে আগেই বলেছি। এইসব ব্যাপারে দাদার ছিল অদ্ভুত ক্ষুরদার বুদ্ধিদীপ্ত সব পরিকল্পনা। ভাড়ার ঘরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি রাখলে তাতে পিঁপড়ে ধরবেই, কিন্তু আমাদের ভাড়ার ঘরে যা প্রোটেকশন নেওয়া হতো তাতে পিঁপড়ের সেখানে বাসা করার জো ছিল না। তাহলে তারা নিশ্চয়ই বাইরে থেকে আসতো। দাদার পরিকল্পনা হলো, বাইরে থেকে ওই পিঁপড়ের দল যখন আচারের বয়াম পর্যন্ত পৌঁছাচ্ছে, আমাদের তাহলে আর বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। শুধু ওই পিঁপড়ের দলকে খুঁজে বের করে তাদের অনুসরণ করলেই চলবে। এই ছিল একেবারে যথার্থ পরিকল্পনা। ঠাকুরমা যতই লুকিয়ে রাখুক না কেন, আমরা ওই পিঁপড়েদের সহযোগিতায় আচারের বয়াম পর্যন্ত প্রতিবারই ঠিক পৌঁছে যেতাম। এবং এটা সত্য ঘটনা ছিল যে দাদার এই পরিকল্পনা কখনোই ব্যর্থ হয়নি। যদিও কিছু আনুষঙ্গিক সতর্কতা গ্রহণ এই ক্ষেত্রে একান্ত জরুরি, এবং তা ভুলে গেলে ফল ভালো না হতে পারে। তাই কেউ এই পদ্ধতি অনুসরণ করলে সে দিকটাই খেয়াল রাখবেন, অন্যথায় ফল কী হতে পারে তারই একটা দৃষ্টান্ত রাখছি। একবার যথারীতি এই পদ্ধতি অনুসরণ করেই দাদা ভাড়ার ঘর থেকে গোপনে আচার হাতাচ্ছে, আর আমি দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে নজর রাখছি। হঠাৎ দাদার হাওমাও করে কেঁদে ওঠার আওয়াজ শুনে তার কাছে ছুটে গিয়ে দেখি আচার সরাতেই সে মুখে পুড়ে নিয়েছে দুখান আমের টুকরো, যেটা আগে থেকেই অধিকার করে রেখেছিল বড় বড় লাল পিঁপড়ের দল। স্বাভাবিকভাবেই নিজেদের দখলকৃত খাদ্য ভাণ্ডারে সাম্রাজ্যবাদী শোষণমূলক সেই আগ্রাসনকে তারা কোনো মতেই মেনে নিতে রাজি ছিল না। ক্ষুব্ধ হোক, তারা তুচ্ছ নয়। তাই তাদের সেই পূর্বে দখলীকৃত খাদ্য ভাণ্ডারের ছিনতাইকারীর লোভী ঠোঁটে ঠোঁট রেখে তারা জানিয়েছে জ্বালাময়ী সবই প্রতিবাদ ও সানিয়েছে তীব্র আক্রমণ। তাদের সেই আক্রমণের কোনো প্রতি আক্রমণ করার মতো অবশ্যই তখন ছিল না দাদা। তার তখন এক হাতে আচার ভর্তি কাঁচের বয়াম আর অন্য হাতে বিপুল পরিমাণে সংগৃহীত আমের আচার। তাই তার দু ঠোঁট জুড়ে বিষাক্ত কামড় দিয়ে প্রতিবাদ জানানো সেই বৃদ্ধই লাল পিঁপড়ের
দলের সামনে নিরস্ত অবস্থায় অগত্যা পুরাভূত হতে হয়েছিল আমার বেচারা দাদাকে। আমি তখন কাঁদবো নাকি হাসবো নাকি পালাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ তাদের সেই মিলিত প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অনিচ্ছা সত্ত্বেও দাদা যে তীব্র যন্ত্রণাকাতর কন্দনের আওয়াজ করে ফেলেছিল তা বোধ হয় নিশ্চিতরূপেই কর্ণগোচর হয়েছিল ঠাকুরমার। কাজেই ভাড়ার ঘরের দিকে তার আগমনের আভাস পেতেই আমি পত্রপাঠ সেখান থেকে বিদায় নিলাম। হাতে নাতে ধরা পড়ায় ঠাকুরমার ওই যত্নে বানানো স্বাদের আচার চুরির অপরাধে পরবর্তীকালে দাদাকে যে কিঞ্চিত বেত্যাঘাত সহ করতে হয়েছিল বাবার কাছে, সে বর্ণনা আর না হয় নাই বা দিলাম। আমি তো আর অপরাধ করিনি, বরং তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তার অপকর্ম এবং তার পরিণতিও। আমাকে তখনও কেউ দোষারোপ করেনি, এখনও করে না। আমি তো বরাবরই ভালো ছেলে, সবাই জানে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা যারা স্বামী বিবেকানন্দর পথ অনুসরণ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের 1000 স্টোরি চ্যানেলের পাশে থাকুন। গুড বাই।